আসসালামু আলাইকুম। নরসিংদী মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কিবরিয়া ভুঁইয়া, পদার্থবিজ্ঞানের দ্বিতীয় লেকচার নিয়ে এসেছি আমি। তো লাস্ট ক্লাসে আমি ভেক্টরের কিছু সংজ্ঞা শিখেছিলাম। ভেক্টর কি রাশি কি, স্কেলার রাশি কি, প্রসঙ্গ কাঠামো কি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এগুলি নিয়ে একটু আলোচনা করেছিলাম। তো তারপরে থেকে আমি আজকে শুরু করতে যাচ্ছি। তারপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কথাটার মধ্যে বোঝা যাচ্ছে যে অবস্থান নির্দেশ করছে। ধরো এই বোর্ডের এই জায়গাটায় একটা মূলবিন্দু আছে, বা ধরো আমার এই জায়গাটা একটা মূলবিন্দু আছে, প্রসঙ্গ কাঠামো মূলবিন্দু ঠিক আমার বুক বরাবর। তো আমার ঠিক সামনে এখানে ক্যামেরার সামনে এই জায়গাটা একটা মশা আছে। তো এই মশাটাকে আমি কিভাবে অবস্থান নির্ণয় করব যে ভেক্টর দ্বারা, সেই ভেক্টরটাকে অবস্থান ভেক্টর বলা হয়। এখন মশাটাকে যদি আমি একটা অবস্থান ভেক্টর দ্বারা নির্দেশ করতে যাই, সরাসরি এখান থেকে একটা ভেক্টর দ্বারা নির্দেশ করতে হয় সরাসরি। এখন মশাকে অবস্থান নির্ণয় করতে এরকম ভাবে কি নির্ণয় করবো? ঢেউ খেলায় এত নির্ণয় করবো না, আমি সরাসরি একটা যদি একটা এটাই চিন্তা করি, এই মার্কারটা দিয়ে যদি একটা ভেক্টর হয়, মার্কারটা দিয়ে আমি কি নির্দেশ করতেছি। এখন এই জায়গাটায় একটা মশা আছে ঠিক উপরে, এখানে আসলে বোর্ডে দেখানো হচ্ছে, বোর্ডে আসলে একটু উপরে বাইরের দিকে আছে। এখানে আমি কিভাবে নির্ণয় করব? স্বাভাবিকভাবে একটা ভেক্টর দ্বারা যদি নির্দেশ করি, যে ভেক্টরের দিক হচ্ছে মূল বিন্দু থেকে এই মশার দিকে, ও এ ভেক্টর, তাহলে এখানটায় ওই ভেক্টরটাই হচ্ছে আমার অবস্থান ভেক্টর। ওই ভেক্টরটাই হচ্ছে এখানে কি অবস্থান ভেক্টর। আমি যদি একটু সুন্দরভাবে বোঝাতে যাই, তোমাদের বাসায় সবার বাসায় ফ্যান আছে, তো একটা ফ্যান ঘুরছে। দুই ফ্যানটাকে তুমি যে ভেক্টর দ্বারা নির্দেশ করবে তোমার কাছ থেকে, তুমি যদি নিজে প্রসঙ্গ কাঠামো হও, তোমার শরীরে যে কোনো একটা জায়গায় যদি মূল বিন্দু ধরে নাও, তাহলে তোমার কাছ থেকে ওই ফ্যান পর্যন্ত যদি একটা বড় একটা লাঠি দিয়ে যদি তুমি কি করো, ফ্যানটাকে নির্দেশ করো, তাহলে ওই লাঠিটাই এখানে কি হিসেবে কাজ করতেছে? অবস্থান ভেক্টর হিসেবে। তাহলে দেখো এই যে ও এ সময় আমরা লিখতে পারি আর কেন লিখলাম? কথা হচ্ছে আর কেন লিখলাম? এই অবস্থান ভেক্টরটাকে আবার বলা যায় ব্যাসার্ধ ভেক্টর। অবস্থান ভেক্টরকে আবার বলা যায় ব্যাসার্ধ ভেক্টর। এজন্য এটাকে ব্যাসার্ধ জানি আমরা রেডিয়াস থেকে আর ভেক্টর এসেছে। তাহলে এই অবস্থান ভেক্টরকেই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থান কোনো ভেক্টর দ্বারা নির্দেশ করা হয়, সেই ভেক্টরকেই অবস্থান ভেক্টর বলে। আমি আবারও বলছি, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থান কোনো ভেক্টর দ্বারা নির্দেশ করা হয়, তাহলে ওই ভেক্টরকেই কি বলা হয়? অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের যে টপিকসটা সেটা হচ্ছে সরণ ভেক্টর। সরণ ভেক্টর কাকে বলে? এখন মনে করো এটা হচ্ছে একটা মূলবিন্দু, এখানে ত্রিমাত্রিক ডাইমেনশনটা আমি ডাইমেনশনটা দেখাতে পারছি না। এটা একটা প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ কাঠামো মূলবিন্দু হচ্ছে এটা। এই মূলবিন্দুর সাপেক্ষে এখানে একটা মশা উঠতেছে বা পোকা উঠছে। তো স্বাভাবিকভাবেই এই পোকাটার অবস্থান, প্রাথমিক অবস্থানটা যদি নির্দেশ করতে চাই, আমি একটা অবস্থান ভেক্টর দ্বারা নির্দেশ করতে পারবো। ঠিক এভাবে কোনো একটা অবস্থান ভেক্টর দ্বারা আমি নির্দেশ করতে পারবো। এখন মনে করে এখান থেকে মশাটা একটু ডানে সরে চলে গেল, তো ডানে চলে গেল, পরবর্তী লাস্ট যেখানে গেল সেখানে আমি একটা অবস্থান ভেক্টর দ্বারা নির্দেশ করতে পারি। ব্যাপারটা কিছুটা এরকম, প্রথম মশাটা এই জায়গায় ছিল, তো এখানে আমি একটা অবস্থান ভেক্টর দ্বারা নির্দেশ করলাম, সেটা মনে করা হচ্ছে ও এ ভেক্টর। ও এ যেটা ও এ দ্বারা ভেক্টর দ্বারা নির্দেশ করে থাকে। এখন মশাটা এখান থেকে এখানে আসবে, তার কিছুটা সরল হয়েছে, সে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেল। তো এটা ছিল তার ইনিশিয়াল অবস্থান ভেক্টর, ইনিশিয়াল রেডিয়াস ভেক্টর। প্রাথমিক যে অবস্থান ভেক্টর সেটা ছিল ও এ। মশাটা এই জায়গা থেকে এই জায়গায় আসলো, তো তার শেষ অবস্থানটাকেও আরেকটা অবস্থান ভেক্টর দ্বারা আমি নির্দেশ করলাম, সেটা দিলাম হচ্ছে
OB। এখন তার কতটুকু সরণ হয়েছে, OA থেকে OB পর্যন্ত গিয়েছে, তাহলে আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি OB মাইনাস OA। তার মানে এখানে পরিবর্তন হচ্ছে কতটুকু, অবস্থান ভেক্টরের পরিবর্তন হচ্ছে AB পরিমাণ। তাহলে AB সমান সমান আমরা লিখতে পারি OB মাইনাস OA, এখান থেকে এখানে ফার্স্টে ছিল এ অবস্থানে, পরে গেলে এ অবস্থানে, এই অবস্থানটাকে আমি যে ভেক্টর দ্বারা নির্দেশ করেছি সেটা হচ্ছে OA, আর পরবর্তী যে অবস্থান যেখানে গেল সেটার ভেক্টরটা সেটাকে আমি নির্দেশ করেছি OB দ্বারা। তাহলে যেটার পরিবর্তন কি OB মাইনাস OA, যেটা সমাসরণ লিখতে পারি AB, আলটিমেটলি তার এতটুকু পরিবর্তন হয়েছে। তাহলে এই অবস্থান ভেক্টরের এই পরিবর্তনকে আমি সরণ ভেক্টর বলতে পারি। তার মানে হচ্ছে সরণ ভেক্টর যদি সংজ্ঞা দিই তাহলে কি বলবো, অবস্থান ভেক্টরের পরিবর্তনকে কি বলা হয়, সরণ ভেক্টর বলা হয়। আসলে এই সরণ ভেক্টর তোমরা বুঝতে পেরেছো। এখন আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একক ভেক্টর। আমার হাতে একটা মার্কার আছে, এখানে একটা মার্কার আছে, এখানে একটা ডাস্টার আছে। এই ডাস্টারটাকে আমি এখানে রাখবো। ডাস্টারটাকে মনে করা হচ্ছে ডাস্টার তো আসলে ভেক্টর রাশি না, তবে কোনো বস্তু সরণ ঘটেছে, ডাস্টারটা এখান থেকে এতটুকু সরণ ঘটেছে। তো এই যতটুকু মাপলাম অতটুকু সরণ ঘটছে, তার মানে সরণ হয়েছে, সরণ কি ভেক্টর রাশি, এটাকে আমি এ ভেক্টর দ্বারা প্রকাশ করব। এখন এই পুরো এ ভেক্টরটাকে আমি তিনটা ভাগে ভাগ করব। আমার ইচ্ছা তিনটা ভাগে ভাগ করবো, তোমার ইচ্ছা তুমি চারটা ভাগে ভাগ করতে পারো, অ্যাজ ইউর উইশ। তাও চারটা ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকটা ভেক্টরের মান দিলাম একটা টুপি ভেক্টরটা। টুপি ভেক্টরটাই হচ্ছে একক ভেক্টর। মানে হচ্ছে তুমি এই যে টোটাল এই রাশিটাকে, এই ভেক্টর রাশিটাকে চারটা সমান ভাগে ভাগ করেছো, চারটা সমান ভাগে ভাগ করেছো, প্রত্যেকটার মান হচ্ছে একক করে। তাহলে এ ভেক্টর সমান সমান তুমি এখানটায় লিখতে পারো 4a। এ ভেক্টর সমান সমান লিখতে পারো 4a ক্যাপ, ক্যাপ মানে বা টুপি, যেটা একক ভেক্টরের উপরে থাকে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এ ভেক্টর এ ক্যাপ সমান সমান এ ভেক্টর ডিভাইড বাই হচ্ছে 4। কথা হচ্ছে তাহলে একক ভেক্টরের সংজ্ঞাটা, একক ভেক্টরের সংজ্ঞাটা হবে যে ভেক্টরের মান এক একক, যে ভেক্টরের মান এক একক তাকে কি বলা হয়, একক ভেক্টর বলা হয়। এক হতে হবে এমন কোনো কথা নেই, এক একক। ব্যাপারটা হচ্ছে এই কলমটাকে তুমি যদি চারটা ভাগে ভাগ করো, চারটা ভাগে যদি ভাগ করো তাহলে প্রত্যেকটার মান কি হবে, একটা একক করে হবে না। এখানটাকে তুমি ছটা ভাগে ভাগ করতে পারো, তুমি 6 একক করে হবে। এখন প্রত্যেকটা একক কি সমান একক করে, এজন্য প্রত্যেকটাকে আমি কি করছি, উপরে একটা টুপি চিহ্ন দিয়ে দিচ্ছি। এজন্য আমি একক ভেক্টরের সংজ্ঞাটা দিতে পারি এভাবে, যে ভেক্টরের মান এক একক তাকে বলা হয় একক ভেক্টর। আরেকভাবে বলতে পারি কোন ভেক্টর রাশিকে, এ একটা ভেক্টর রাশি, কোন ভেক্টর রাশিকে যদি তার মান দিয়ে, যেটা মান 4 একটা মান, কোন ভেক্টর রাশিকে যদি তার মান দিয়ে ভাগ করা হয়, যদি তার মান দিয়ে ভাগ করা হয়, আমি যেটা পাবো সেটাই হচ্ছে একক ভেক্টর। এবং অবশ্যই এটার এই ভেক্টরের দিক, এই ভেক্টরের দিক বরাবরই আমি এই ভেক্টরে কি পাবো, একক ভেক্টর পাবো। আমি আবারও বলছি, কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা হয়, যে মানটা পাবো সেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরের মান তাদের সবসময় 4 আসবে, তার মান বিভিন্ন রকম আসতে পারে। তো এটাই হচ্ছে ছিল একক ভেক্টর। একক ভেক্টর আবার বলছি, যে ভেক্টরের মান হচ্ছে এক একক তাকে বলা হয় একক ভেক্টর। অন্যভাবে বলা যায়, যদি কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করা হয় তাহলে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কি, একক ভেক্টর। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সমতলীয় ভেক্টর।
মানে এখান থেকে বুঝতে পারতেছো যে সমতলীয় মানে একই তলে অবস্থান করছে। ব্যাপারটা হচ্ছে এই যে এখানে একটা কাভার আছে বা একটা ডাস্টার আছে, এই ডাস্টারটা এটা একটা তল, এখানে অনেকগুলো জিনিস অবস্থান করতে পারে, এটা সমতলীয় হতে পারে। কারণ অনেকগুলো জিনিস অবস্থান করলে সেটা কিন্তু সমতলীয় ভেক্টর হবে না, ভেক্টর হতে হলে কি হবে, সরল থাকতে হবে। এখন মনে করো একটা বোর্ড, বোর্ডের এই বোর্ডটার তল, আর তলের দিক কোন দিকে, আমার দিকে বা ক্যামেরার দিকে বা তোমাদের দিকে হচ্ছে বোর্ডের তল, তলের দিক। আবার বলছি বোর্ডটা একটা তল আর এই তলের দিক হচ্ছে তোমাদের দিকে বা ক্যামেরার দিকে। এখন কথা হচ্ছে এই বোর্ডের এখানে একটা পিঁপড়া আছে, আমি পিঁপড়া দিয়ে বেশি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। এখানে একটা পিঁপড়া আছে, এখানে একটা পিঁপড়া আছে। এই পিঁপড়াগুলি এটা যাচ্ছে এদিকে, এটা যাচ্ছে এদিকে, এটা যাচ্ছে এদিকে, তিনটা পিঁপড়া তিন দিকে যাচ্ছে। আচ্ছা, তিনটা পিঁপড়া তিন দিকে যাচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু তারা তো একই তলে অবস্থান করছে। যখন একই তলে অবস্থান করে কতগুলো সমজাতীয় ভেক্টর রাশি, তখন তাদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর। আমি আবারও বলছি, যখন দুই বা ততোধিক ভেক্টর একই সমতলে অবস্থান করে তখন সেটাকে বলা হচ্ছে সমতলীয় ভেক্টর। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, সমপ্রারম্ভিক ভেক্টর, স্বাধীন ভেক্টর, সমপ্রান্তিক ভেক্টর। তো এই ভেক্টরগুলি নিয়ে কথা বলার আগে আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি। এটা একটা যদি ভেক্টর রাশি হয়ে থাকে, ভেক্টর রাশি এটাকে বলা হয় হচ্ছে, এই বিন্দুকে বলা হয় পাদবিন্দু, আর এই বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে একটা ভেক্টর যদি এদিকে ক্রিয়া করে, ও এ ভেক্টর, ও এ ভেক্টরের পাদবিন্দু হচ্ছে ও আর শীর্ষবিন্দু হচ্ছে এ। তাহলে পাদবিন্দু আর শীর্ষবিন্দু তোমরা বুঝতে পেরেছো। শীর্ষবিন্দুকে আরেকটা নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় প্রান্ত বিন্দু। এখন আসেন একটু কথা বলব। এখানে মনে করেন হচ্ছে একটা ভেক্টর, কয়েকগুলি ভেক্টর রাখলাম। এটা মনে করে এ ভেক্টর, এটা মনে করে হচ্ছে বি ভেক্টর, এটা মনে করে হচ্ছে সি ভেক্টর। তিনটা ভেক্টরের পাদবিন্দু কিন্তু একই জায়গায়। সবগুলি পাদবিন্দু কোথায়, ও বিন্দুতে। ও এ ভেক্টর, ও বি ভেক্টর, ও সি ভেক্টর, সবগুলি পাদবিন্দু একই বিন্দুতে। যখন দুই বা ততোধিক ভেক্টরের পাদবিন্দু একই বিন্দুতে অবস্থিত হয় বা একই বিন্দুতে থাকে, তখন তাকে বলা হয় সমপ্রারম্ভিক ভেক্টর। আমি আবারও বলছি, যখন দুই বা ততোধিক ভেক্টরের পাদবিন্দু, পাদবিন্দু হচ্ছে যেখান থেকে শুরু হয়, পাদবিন্দু একই বিন্দুতে হয়, তখন সেটাকে বলা হয় সমপ্রারম্ভিক ভেক্টর। এখন আসো সমপ্রান্তিক ভেক্টরটা দেখি। আশা করি তোমরা বুঝতে পারছো যে সমপ্রান্তিক ভেক্টরটা কি হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আমি এঁকে দেখাই। এখানে তিনটা ভেক্টর আছে, তিনটা ভেক্টরকে আমি একটু দাগাঙ্কিত করি। ও এ ভেক্টর, বি এ ভেক্টর, সি এ ভেক্টর। প্রত্যেকটা ভেক্টরে দেখো পাদবিন্দু কিন্তু শীর্ষবিন্দু কিন্তু একই জায়গায়, একই বিন্দুতে। তাহলে যখন দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরের প্রান্ত বিন্দু একই বিন্দুতে থাকে,
তখন সেই ভেক্টর সমূহকে বলা হয় সমপ্রান্তিক ভেক্টর। আশা করি সমপ্রান্তিক ভেক্টর তোমরা বুঝতে পেরেছো। পরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন, একদম কেউ বাধা দিবে না, ঠিক আছে? যখন কতগুলো ভেক্টরের পাদবিন্দু কোনো নির্দিষ্ট বিন্দুতে না, মানে আমাকে সীমাবদ্ধভাবে বলে দেয় না যে এই বিন্দুতে থাকতে হবে, পাদবিন্দু এক একটা এক এক জায়গায়। পাদবিন্দু যখন সীমাবদ্ধ থাকে না তখন সেটাকে আমরা বলতে পারি স্বাধীন ভেক্টর। আমার পাদবিন্দু নির্দিষ্ট করে দেয়া নাই। যদি পাদবিন্দু নির্দিষ্ট করে দেয়া না থাকে তাহলে বুঝতে হবে ওই ভেক্টর সমূহকে বলা হয় স্বাধীন ভেক্টর। এখন আসেন, যদি পাদবিন্দু নির্দিষ্ট করে দেওয়া থাকে তখন কি হতে পারে? এটা একটা অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরে এই পাদবিন্দু কি নির্দিষ্ট না? যখন পাদবিন্দু নির্দিষ্ট থাকে তখন সেই ভেক্টরকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। যেমন অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর, লিখে নিতে পারো। তাহলে সীমাবদ্ধ ভেক্টর বুঝতে পারলো তোমরা। এখন যে জিনিসটা বাকি রয়েছে সেটা হচ্ছে শূন্য ভেক্টর। স্যার শূন্য ভেক্টর আমার কেমন হয়? শূন্য ভেক্টর হতে হলে আমার যে জিনিসটা লাগবে যে ভেক্টরের মান শূন্য এবং কোনো দিক নাই সেই ভেক্টরকে বলা হয় শূন্য ভেক্টর। কিভাবে হতে পারে? তুমি ঢাকা থেকে যাত্রা শুরু করলা, তুমি নরসিংদী আসলা, তুমি নরসিংদী থেকে মনে করো হচ্ছে ভৈরব গেলা, ভৈরব থেকে আবার চলে গেলে ঢাকায়, ভৈরব থেকে কিশোরগঞ্জ গেলা, কিশোরগঞ্জ থেকে আবার ঢাকায় গেলা। এখন যদি তোমাকে বলা হয় ঢাকা থেকে ঢাকার সরণ কত, সরণ স্বাভাবিকভাবে শূন্য হয়ে যাবে। আমরা আগের ক্লাসে দেখেছিলাম যদি ঢাকা থেকে আবার ঢাকার দূরত্ব বলা হয় তাহলে সবগুলো যোগ হবে। 50 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50, 20, 70, 30, 100, 140 কিলোমিটার। যদি বলা হয় ঢাকা থেকে তুমি যতটুকু পথ পাড়ি দিয়ে এসেছো ততটুকু দূরত্ব কত, তখন সেটা কি হয়ে যাবে 140 কিলোমিটার, বা যেটা আসে যোগ করলে সেটা হবে। কিন্তু যদি বলা হয় সরণ কত, কারণ তুমি যেই জায়গা থেকে যাত্রা শুরু করেছিলে সেই জায়গায় এসে আবার ব্যাক করলে, তখন তোমার সরণ হয়ে যাবে কত? শূন্য। আমরা জানি সরণ কি রাশি? ভেক্টর রাশি। আর ভেক্টর রাশি অবশ্যই দিক থাকতে হবে। আর তুমি ঢাকা থেকে আবার ঢাকা দিয়ে আসলা, তোমার দিক কোন দিকে? নিজের জায়গায়। তাহলে তোমার মান কত হচ্ছে? আলটিমেটলি শূন্য হয়ে যাচ্ছে। এজন্যই বলা হয় যে ভেক্টরের মান হচ্ছে শূন্য তাকে বলা হয় শূন্য ভেক্টর এবং তার কোনো দিক নেই। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যে জিনিসটা দেখবো ভেক্টরের ত্রিভুজ সূত্র। এটা ধরো হচ্ছে 5 গুণা মেলানগর, পলাশ। তুমি 5 গুণা থেকে যাত্রা শুরু করে ফার্স্টে ভেলানগর আসছো, এটাকে একটা ভেক্টর নির্দেশ করো, এই ভেক্টর। আবার ভেলানগর থেকে পলাশ গেলে সেটা ধরো হচ্ছে বি ভেক্টর। এখন তুমি 5 গুণা থেকে পলাশ পর্যন্ত সরাসরি যেতে পারো মনে করো এই রাস্তা, এটা মনে করো হচ্ছে সি ভেক্টর। ত্রিভুজ সূত্রটা হচ্ছে এরকম, a প্লাস বি সমান এখানে হয়ে যাবে সি ভেক্টর। তার মানে হচ্ছে একটা ভেক্টরের শীর্ষ বিন্দু
এটা একটা ভেক্টরের শীর্ষবিন্দু। একটা ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে যখন অপর একটি ভেক্টরে বি ভেক্টরের পাদবিন্দু সংযুক্ত থাকে এবং তারা একটা অনুক্রমিক আকারে সাজানো থাকে এবং তাদের দিক একই দিকে হয়। আমি আবার বলছি, যখন একটা ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে অপর একটি ভেক্টরের পাদবিন্দু সংযুক্ত থাকে এবং তাদের দিক একই দিকে হয়, কারণ তুমি এই পাঁচনা থেকে বেড়া করে আসছো, এদিকে আসছো, আবার এদিকে দিকে গেছো, দিকে একই দিকে, তখন ত্রিভুজের তৃতীয় বাহুর বিপরীত দিক, ত্রিভুজের তৃতীয় বাহুর বিপরীত দিক তোমার ভেক্টরের লব্ধি নির্দেশ করে। এটা বুঝতে একটু কষ্ট হচ্ছে। তৃতীয় বাহু কোনটা? এটা। ও স্যার সত্যি এদিকে যেতেছে, বিপরীত দিক হলে কেন? চিন্তা করো, তুমি এদিক দিয়ে যাও, এদিকে যাও, এদিকে যাও, তাহলে তুমি এদিক দিয়ে যাইতে কোন দিকে? এদিকে যাইতে না? তাহলে এই দিকটা হচ্ছে কি তোমার দিক অনুযায়ী। তুমি যেহেতু এদিক থেকে এই দিকে যাচ্ছ, তাহলে এদিকটা হয়ে যাচ্ছে তোমার বিপরীত দিক। আমি আবার বলছি, তুমি যদি এদিক দিয়ে যেতে তাহলে একটা দিক, একটা দিক, আবার এখানে এসে তুমি এদিকে যেতে, উল্টা যেতে, মানে এদিকে যেতে, এটা তোমার কি হতো? নর্মাল দিক হতো। কিন্তু তুমি এখান থেকে যখন এদিকে যাচ্ছ তখন সেটা কি হয়ে যাচ্ছে? বিপরীত দিক হয়ে যাচ্ছে। এবং এই বিপরীত দিকটাই তোমার বাকি দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করতেছে। এখন ব্যাপারটা হচ্ছে, তুমি যদি এদিকে যাও 50 মিটার আর এদিকে যাও 20 মিটার আর এদিক দিয়ে সরাসরি যাওয়া হচ্ছে 30 মিটার, আলটিমেট কথা যেটা হচ্ছে তুমি পাঁচদোনা থেকে পলাশ পর্যন্ত যাও, তোমার পাঁচদোনা থেকে পলাশ পর্যন্ত সরাসরি সরলরৈখিক দূরত্ব কত? মনে করো 30 কিলোমিটার, 30 কিলোমিটার, 30 কিলোমিটার। এই 30 কিলোমিটারই হবে তোমার লব্ধি। লব্ধি মানে হচ্ছে তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে জায়গায় যাবা, তোমার আলটিমেটলি গন্তব্যস্থল যেখানে, এবং তুমি আলটিমেটলি যে জায়গা থেকে শুরু করেছো সেই দুইটা জায়গার মধ্যে সরলরৈখিক দূরত্ব হচ্ছে তোমার আলটিমেটলি লব্ধি নির্দেশ করে। তুমি এই জায়গা থেকে আলটিমেটলি যাচ্ছ এই জায়গায়, দুনিয়ার পথ ঘুরে গেছো, কোনো সমস্যা নাই, তোমার লব্ধি হবে এই রাশিটা, যে জায়গায় তুমি সরলরৈখিকভাবে যেতে পারবে। ব্যাপারটা হচ্ছে এরকম, ঢাকা থেকে নরসিংদী আসবে, অনেকগুলি রাস্তা ঘুরে আসো তুমি। এখন ঢাকা থেকে নরসিংদী সরলরৈখিক দূরত্ব কতটুকু? এটা তুমি ঢাকা থেকে যখন নরসিংদী দেখাবো, এভাবে বামে ডানে দেখাবা না, দেখাবো ঢাকা থেকে নরসিংদী উত্তর দিকে অবস্থিত, একটা নির্দিষ্ট দিকে আছে। এই যে নির্দিষ্ট দিক বরাবর যে জিনিসটা আছে সেটাই হচ্ছে আমার কি, এই ঢাকা থেকে নরসিংদী লব্ধি সরল নির্দেশ করছে বা লব্ধি ভেক্টর নির্দেশ করছে। ঠিক এখানেও পাঁচদোনা থেকে পলাশের সরলরৈখিক দূরত্ব কত? এতটুকু। তাহলে এই সি ভেক্টরটাই আমার কি নির্দেশ করছে? লব্ধি ভেক্টর নির্দেশ করছে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। সবাইকে আবারও পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।